This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আজও হলো না সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য কমিটি করেছে রাজ্য। দাবি রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মানু সিংভির। গোটা প্রক্রিয়া শেষ করতে আরও 2 মাস সময় চায় রাজ্য। কত টাকা দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট করার আবেদন, আর এই বিষয়ে সওয়াল করতে আরও কিছুটা সময় চায় রাজ্য। প্রাথমিকভাবে সেই সময় দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট। এই মামলার রায়ের প্রভাব দেশব্যাপী পড়বে পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করোলের। কাল ফের সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি। আদালতের নির্দেশের পর কেটে গিয়েছে কয়েক মাস। এখন রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের শুনানিতে নতুন দাবি যে মোট কত পরিমাণ ডিএ দিতে হবে সেই সংখ্যা কোয়ান্টিফাই করে দেওয়া হয়নি। সেই সংখ্যা নির্ধারণ করতে গঠিত কমিটির বেশ কিছুটা সময় লাগবে। সুপ্রিম কোর্টে নতুন করে 2 মাস সময় চাইলেন তারা। আর এই যুক্তিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের ব্যাখ্যা যে আদতে এই শুনানিকে পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবেই এই যুক্তিকে ব্যবহার করছে রাজ্য সরকার। তবে সুপ্রিম কোর্ট আজকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে আর কোনোভাবেই এই মামলার শুনানি তারা দেরি হতে দেবে না। এবারে আগামী কাল থেকেই লাগাতার এই বিষয়ে শুনানি হবে এবং এই সপ্তাহের মধ্যেই এই মামলার যাবতীয় বিষয় নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রত্যেক পক্ষের দাবি। স্বাভাবিকভাবেই ডিএ মামলা এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় কিনা আমাদের নজর থাকছে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। বিচারপতিরা বলেছেন এখন মূল মামলায় শুনে দেবো আমরা। আজকে শুনতে চাইছিলেন, তো ওরা বোধহয় প্রস্তুত ছিলেন না, সেই জন্য সময় চেয়েছেন কালকে হবে শুনানি। চূড়ান্তভাবে দেখা যাক। কোর্ট আইন ঠিক করে দিয়েছে, এখন কোয়ান্টিফাই কে করবেন না করবেন সেটা তো কোর্টের বিষয় নয়। তারা তো কমিটি গঠন করে দিয়েছেন সেই কোয়ান্টিফাই করার জন্য। এসব গপ্প বললেন, দেখা যাক। আসলে ওরা মামলাটা শুনানি করতে চাইছিলেন না। এখন মূল মামলা শুনানি করাটাই আমাদেরও কাম্য ছিল। শুনানি হবে, সেটাই ভালো, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে 100%-এর উপরই এখন অর্ডার হবে, যা হবে। যদি আমরা জিতি 100% দিতে হবে। 41,000 কোনো সময় বলেছেন 42,000 কোটি টাকা খরচা হবে। তাহলে সেই সংখ্যাটা এলো কোথা থেকে যদি কোয়ান্টিফাই না করতে পারবেন? আসলে এগুলো ডিলেইং ট্যাকটিক্স, যাতে করে এই ব্যাপারটা চলতেই থাকে এবং প্রতি মুহূর্তে উনি সময় নিয়ে যাবেন আর কোর্ট সময় দিয়ে যাবে, সেই খেলাটা আমরা বন্ধ করতে চাইছিলাম। মাননীয় বিচারপতিদ্বয় বলেছেন যে এই সপ্তাহেই এটাকে শুনে আমরা শেষ করতে চাই। তোমরা কত পার্সেন্ট দেবে না দেবে সেখানের মধ্যে না গিয়ে আমরা এটাকে পুরো সব পক্ষকে শুনে আমরা ব্যাপারটাকে শেষ করতে চাই। আর এখানে ডিলে হবে না। মোটামুটি তার দোরগোড়ায় এসছি। আশা করি যে এই সপ্তাহের মধ্যেই আমাদের জয় হবে। 9 অগস্ট নবান্ন অভিযান, আর সেই অভিযান এবার আদালতে গড়ালো, কারণ মামলা দায়ের হয়েছে। এটাকে চ্যালেঞ্জ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। 9 অগস্ট নবান্ন অভিযানের 5 দিন আগে থেকে ব্যারিকেড দেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। সিটি পুলিশ, হাওড়া সিটি পুলিশ বিভিন্ন জায়গায় এই ব্যারিকেড দেওয়া শুরু করেছে নবান্ন অভিযানের 5 দিন আগেই। একদিকে আপনারা শুনলেন 9 আগস্ট নবান্ন অভিযানকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দায়ের হয়েছে। অপরদিকে 5 দিন আগেই পুলিশ এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যারিকেড দিয়ে দিয়েছে। সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিচ্ছে পুলিশ। ঢালাই করে রাস্তায় বসানো হচ্ছে লোহার বিম। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের তদন্ত করবে সিবিআই এবং সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চের। গত 30 জুন এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শেখ শাহজাহান। 2019 সালের 8ই জুন খুন হন বিজেপি কর্মী প্রদীপ ও সুকান্ত মণ্ডল। এখনও নিখোঁজ বিজেপি কর্মী দেবদাস মণ্ডল। 3 বিজেপি কর্মীকে খুনের অভিযোগ শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে। সিবিআই চেয়ে আদালতের দ্বারস্থ হন প্রদীপ ও দেবদাস মণ্ডলের স্ত্রী। সেই মামলায় সিঙ্গেল বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চের। সেনা নিয়ে রাহুলের মন্তব্য, রাহুল গান্ধীর মন্তব্যে প্রশ্ন সুপ্রিম কোর্টের। চীন ভারতের 2000 বর্গ কিলোমিটার দখল করেছে, কিভাবে জানলেন? নির্ভরযোগ্য তথ্য কি? প্রশ্ন বিচারপতি দত্তের। কেন সংসদে না বলে সোশ্যাল মিডিয়ায় বলেছেন? একজন সত্যিকারের ভারতীয় একথা বলবে না। দায়িত্বশীল নেতার কথা রাহুলকে স্মরণ করালো সুপ্রিম কোর্ট। মানহানি মামলায় রাহুলের সমনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এবং নোটিশ জারি করে মামলাকারীর জবাব তলব সুপ্রিম কোর্টের। 3 সপ্তাহের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টের।
শহর কলকাতার খবরে আসি। সংস্কারের কারণে বন্ধ কবি সুভাষ মেট্রো, যাত্রী ভোগান্তি কমাতে উদ্যোগ মেট্রো এবং রাজ্য পরিবহন দপ্তরের। শুরু হয়েছে শাটল বাস পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত শাটলের ব্যবস্থা। সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত মিলছে এই পরিষেবা। সন্ধে 5টা থেকে রাত 8টা পর্যন্ত দেওয়া হবে এই পরিষেবা। ভাড়া ধার্য করা হয়েছে 10 টাকা। কবি সুভাষ মেট্রো স্টেশনে কাজ চলার জন্য অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিবর্তে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকে আজ থেকে শুরু হলো বাস পরিষেবা। এই যে বাসটি দেখা যাচ্ছে, এই বাসটি কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকে ছাড়ছে এবং যাবে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। আপাতত 3টে বাস চলবে এবং যার জন্য ভাড়া ধার্য করা হয়েছে 10 টাকা। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত চলবে, তারপরে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই বাস। গড়িয়া যে বাস ডিপো আছে সেই বাস ডিপো থেকে এবং কসবা বাস ডিপো থেকে এই বাসগুলো আসবে। মোট 3টি বাস এই পরিষেবার জন্য তারা নিয়োগ করছেন এবং মেট্রো যাত্রীরা তারা বলছেন এই সুবিধা পেয়ে তারা উপকৃতই হচ্ছে। তবে কতদিন চলবে এই পরিষেবা তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এই পরিষেবা যদি জারি থাকে তাহলে তাদেরই সুবিধা হবে। ক্যামেরা দেবপুত্রের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। দেখে অটো ইয়েতে অনেক টাকা পড়ে যাচ্ছে, সেই জায়গায় সরকারি পরিষেবা যদি ঠিকমতো পাওয়া যায় তাহলে নিশ্চয়ই সবার উপকার হবে। এবার এইটা চালু থাকবে কি না এটা না অনির্দিষ্টকালের জন্য হয়ে যায়, মানে সাময়িক না হয়ে যায়, কিছুদিন হয়ে আবার বন্ধ হয়ে গেলে মুশকিল। সুবিধা বলতে দেখুন, এটাতে টাইমটা একটু হলেও বেশি লাগবে, কারণ ওটাতে 5 মিনিটের মধ্যে আমি পৌঁছে যেতাম, তাই না? এখান থেকে আর এটাতে বাস আসা এইটুকু তো, আর আমাদেরও এইটুকু সাফার করতে হবে, কারণ যেহেতু স্টেশনটা আবার নতুন করে রিমডেলেশন হচ্ছে, যার জন্য একটু সাফার করতেই হবে সবাইকে। যেটা মেট্রোতে আমরা সরাসরি যেতে পারতাম খুব কম ভাড়াতে, স্বল্প মূল্যে, কিন্তু সে তুলনায় তো ভাড়াটা আমাদের বেশিই পড়ছে। কিছুটা হলেও সুবিধা পাচ্ছে যাত্রীরা। সরকারের সাথে মেট্রো কর্তৃপক্ষ আলোচনা করে চালু হয়েছে। যেহেতু কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এখন মেট্রো ছাড়তে পারছে না, শহীদ ক্ষুদিরাম অবধি আসছে, সেহেতু ট্রেনের যে প্যাসেঞ্জারটা, সেই প্যাসেঞ্জারদের সুবিধার্থে এখান থেকে কবি সুভাষ টু আপনার শহীদ ক্ষুদিরাম গাড়ি চলবে এবং মিনিট 20 অন্তর অন্তর বাস সার্ভিস থাকবে। এই মুহূর্তে 3টে গাড়ি দেওয়া হয়েছে, গড়িয়া ডিপো থেকে 1টা, কসবা ডিপো থেকে 2টো। সকাল 8টা থেকে 11টা অবধি অফিস টাইমটা কভার করবে, আবার আপনার বিকেল 5টা থেকে রাত 8টা অবধি অফিস টাইমটা কভার করবে। পেহেলগাঁও হামলা, সেই হামলা যে 3 জঙ্গি নিকেশ হয়েছে তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে পাকিস্তানের ভোটার কার্ড এবং ভোটার স্লিপ। এ থেকে স্পষ্ট পাক যোগ। পেহেলগাঁও হামলার ঘটনায় আরও স্পষ্ট হচ্ছে পাক যোগ, কারণ 3 মৃত জঙ্গির কাছ থেকে পাওয়া গিয়েছে পাক ভোটার কার্ড, ভোটার স্লিপ। সুলেমান শাহ আবু হামজার পকেট থেকে পাওয়া গেছে 2টো ল্যামিনেটেড ভোটার স্লিপ। পাক নির্বাচন কমিশন স্লিপ দুটি ইস্যু করেছে এই দাবি করছে সেনা। স্লিপ দুটি ভোটার সিরিয়াল নাম্বার NA125 আর NA79। একটি লাহোর আর একটি গুজরানওয়ালার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার মিলেছে ন্যাশনাল ডেটাবেস রেজিস্ট্রেশন অথরিটি স্মার্ট আইডি চিপও। জঙ্গিরা পাক নাগরিক চিপের তথ্য উদ্ধার করে নিশ্চিত হয়েছে সেনা। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেশিয়াল রেকগনিশন প্রকাশ। 3 জঙ্গির বাড়ি চাঙ্গামাঙ্গা এবং কৈয়ান গ্রামে। জঙ্গিদের স্যাটেলাইট ফোন থেকে পাওয়া গিয়েছে একটা মাইক্রো SD কার্ড। জঙ্গিদের পকেটে ছিল POK মুজফ্ফরবাদের তৈরি চকলেটের মোড়কও।